নমস্কার। আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের যে ধারাবাহিক প্রোগ্রাম হচ্ছিল তার একটি পর্ব ছিল চিত্রকথা। চিত্রকথাতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা, সেটা যে ছবি প্রসঙ্গে কিছু আলোচনা। ছবি এখন এরপরে আমরা আরো অন্যরকম কিছু এবং ছবির আরো নানান দিক সম্পর্কে নানান এপিসোড আমরা উপস্থিত করবো এখানে। আজকে ছবি নিয়ে কিছু কথা আমরা বলবো, আপনাদের সামনে শেয়ার করব সেই কথাগুলো। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। ছোট্ট একটা আলোচনা, সঙ্গে কিছু ছবির স্লাইড থাকবে এবং তার মাঝখানে কিছু কথা আমরা শেয়ার করব। আমরা জানি যে প্রাগৈতিহাসিক কালে মানুষ ছবি আঁকা শুরু করেছিল। গুহার গায়ে ফুটিয়ে তুলেছিল তাদের জীবনচর্যার ছবি। পশুর পাল কিংবা পাখির ঝাঁক তারা এঁকেছিল। স্পেন দেশের আলতামিরা গুহার সেই বাইসনের ছবি তো প্রকৃতি ও মানুষের সম্পর্কের এক জীবন্ত দলিল হয়ে আসে। আমাদের দেশে মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহামুখের পাথরে কিংবা কেরালার ওয়াইনারে এডাকাল পাহাড়ের গায়ে রয়েছে প্রাচীন মানুষের জীবন সংস্কৃতির অপূর্ব সব চিত্র। মানুষের এইসব সুকৃতি সৃজন বৃত্তান্ত নিয়ে রয়েছে হাজার চর্চা, এসেছে নানান দিগদর্শন। আর এইসব চর্চার মধ্য দিয়ে মানুষ নিজে সমৃদ্ধ হয়েছে, সমৃদ্ধ করেছে সমাজকে। আবার এই চর্চার ভেতর দিয়ে মানুষ নিজেকে চিনেছে, চারপাশের জগতের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে। সুদীর্ঘকালের এই চর্চা কেবল জীবন প্রবাহের অঙ্গীভূত কোনো নিছক গতানুগতিক ধারা নয়, যুগে যুগে নতুন নতুন ধরনের বীক্ষণ ও সমীকরণ এবং নানান মাত্রা যুক্ত হয়েছে এর ভাবনা এবং শিল্পকর্মে। এই শিল্পচর্চার অন্যতম অন্তঃসুর হলো সৌন্দর্যান্বেষণ ও প্রকাশ। আবার তারই মধ্যে আছে অনুশাসন, প্রতিবাদ, রঙ্গব্যঙ্গ, সৃষ্টি এবং জ্ঞান গরিমার বিচ্ছুরণ। একজন শিল্পীর এই সৎ অন্বেষণ এবং সৌন্দর্য চর্চার ভেতরে নথিভুক্ত হয়ে যায় যুগ বৈশিষ্ট্য এবং কালের স্বাক্ষর। যা উত্তরকালের কাছে ইতিহাস ঐতিহ্যের অন্যতম আকর। কিন্তু সে যাই হোক, যুগে যুগে মানুষ ছবি এঁকেছে কিংবা মূর্তি গড়েছে নানান প্রয়োজনে। গোড়ায় তার ভাব আদান প্রদানের অন্যতম মাধ্যম ছিল ছবি, নথি রাখা, গণজ্ঞাপন অথবা জনশিক্ষা প্রভৃতি কাজে চিত্র ও ভাস্কর্যের ব্যবহার ছিল অতীতকালের সাধারণ পন্থা। কিন্তু লিপি, হরফ, নানা রকম যন্ত্র এবং বিভিন্ন ধরনের পদ্ধতির আবিষ্কার ঘটলে এইসব কাজে চিত্রকলা ভাস্কর্যের ব্যবহার ধীরে ধীরে কমে আসে। এর বদলে ওইসব প্রয়োজন ছাপিয়ে অন্য কাজে বা প্রয়োজনে শিল্পকলার ব্যবহার হতে শুরু করে। বলা ভালো, শিল্পকলা ব্যবহারের অভিমুখ গুণগতভাবে বদলে যেতে থাকে। প্রাথমিকভাবে এই অভিমুখ ছিল বার্তাবহ ও প্রকাশমুখী। ধর্মীয় এবং সামাজিক শিল্পকলার মধ্যে এই ধারার কিছুটা আজও বিদ্যমান। পৃষ্ঠপোষকদের নির্দেশ মেনেই রূপায়িত হতো এইসব শিল্পকলার প্রতিমূর্তি, যা ধারণ করত এর কেন্দ্রীয় বক্তব্যকে। শিল্পকলার এই রূপ নির্মাণে শিল্পী সর্বদা স্বাধীন ছিলেন না। অনেক সময় ধর্মীয় অনুশাসন এবং সমাজপ্রভুদের দ্বারা শিল্পীর ভাবনা ও স্বীকৃতি নিয়ন্ত্রিত হতো। আমরা স্পেনের আলতামিরার গুহার বাইসনের ছবি দেখছি। এগুলোর সময়ে এ বিষয় ছিল না, কারণ এই সময় মানুষ বস্তুতপক্ষে স্বাধীনভাবেই তার প্রয়োজন এবং তার চিন্তা এবং তার উপলব্ধিকে প্রকাশ করেছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে যে ছবি আঁকা হয়েছে সেখানে যারা বরাত দিত, অর্থাৎ সমাজ প্রভুদের দ্বারা শিল্পীর ভাবনা স্বীকৃতি নিয়ন্ত্রিত হতো। বিন্দুমাত্র নরণচরণের উপায় ছিল না, হলেই বরাত বাতিল। অথচ এই বরাতের উপরেই শিল্পীর জীবিকা নির্ভরশীল ছিল। শিল্পীর কোনো মৌলিক বীক্ষণ এইসব শিল্পকলায় উপস্থাপন করার উপায় ছিল না। ইউরোপের শিল্পকলার ইতিহাসে
আমরা এর দৃষ্টান্ত দেখতে পাই। ইউরোপের মহান চিত্রকর মিকেলাঞ্জেলো চার্চের বরাদপ্রাপ্ত বাইবেল ভিত্তিক চিত্রকলার রূপায়ণে সামান্য ব্যত্যয় ঘটিয়ে নিদারুণ দুর্দশার সম্মুখীন হয়েছিলেন। শিল্পীর চিত্র রূপায়ণ নিয়ে চার্চের কর্তৃপক্ষের সঙ্গে শিল্পীর মতপার্থক্য এমন অবস্থায় পৌঁছেছিল যে শেষ পর্যন্ত চার্চের কর্তৃপক্ষ শিল্পীর বরাত বাতিলও করেছিল কখনো কখনো। যদিও সেসব ব্যত্যয় প্রকৃত অর্থে কোনো ধরনের বড় বিচ্যুতি বা মৌলিক বিষয় ছিল না, তবু শিল্পী চার্চ কর্তৃপক্ষের রোষ এড়াতে পারেননি। কিন্তু নানান সামাজিক অভিঘাতে ধীরে ধীরে অবস্থা পাল্টেছে। শিল্পের একান্ত স্বাধীন অভিব্যক্তি প্রকাশের সুযোগ বেড়েছে। কিন্তু সে আলোচনা ভিন্ন এক প্রসঙ্গ। সেই বৃত্তান্ত নিয়ে আজকের যে আলোচনা তা নয়, এবং তার সুযোগও এখানে নেই। সামাজিক ব্যবস্থার পাশাপাশি শাসকের আদর্শ দ্বারা যে প্রভাবিত আদর্শ ছবি কম বেশি হয় তা আমরা দেখতে পাই নানান ভাবে। ছবির জগতের মধ্যে প্রবেশ করলেই, ছবির দিকে চোখ মেললেই আমরা দেখতে পাবো। শিল্পকলার উপর যে নিয়ন্ত্রণ শাসকের, যা বলতে চাইলাম, তা কিন্তু স্পষ্টভাবে প্রত্যক্ষভাবে দেখা যায় না, তা উপলব্ধি করতে হয়। শিল্পকলার উদ্দেশ্য সাধারণভাবে কোনো প্রচার বা বিজ্ঞাপন সৃষ্টি নয়, ফলে এইসব শিল্পকলার বেশিরভাগের মধ্যেই প্রত্যক্ষ কোনো বার্তা থাকে না। তাই এইসব শিল্পকলার আধেয় তথা বিষয়বস্তু রূপকল্পে বিধৃত তথ্য ও তার অন্তর্নিহিত অর্থকে বিশ্লেষণ করেই তা অনুধাবন করতে হয়। আবার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারে এই ধরনের অধীনতার পেছনে যে কিছু কারণও থাকে, অর্থাৎ কি কারণে একজন শিল্পী নিজেই এই ধরনের নিয়ন্ত্রণের আওতায় চলে আসেন, তারও কিছু কার্যকারণ আছে। তবে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ না হলেও সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনার অবকাশ আজকের আলোচনায় নেই। তাই ছবির সরণি জুড়ে শিল্পকলার যে বহমান ধারা, তার গতি প্রকৃতি ও কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকের আলোচনা। শুরুতে একটা কথা বলে নেওয়া দরকার যে শিল্পকলা ও সাহিত্যের মধ্যে মিল অমিল যাই থাকুক না কেন, তার ব্যতিক্রম ছাড়া শিল্প ও সাহিত্যের মধ্যে প্রধান পার্থক্য এই যে সাহিত্য মুখ্যত ভাবনির্ভর, বর্ণনা, অন্যদিকে শিল্পকলা মূলত রূপনির্ভর উপস্থাপনা। তাই শিল্পকলার মধ্যে নিহিত বিষয়ের ব্যঞ্জনাকে রূপ বিশ্লেষণ করেই বুঝতে হয়। অন্যদিকে সাহিত্যের ভাষা ও শৈলীর মতো শিল্পকলার ভাষা ও শৈলীর ক্ষেত্রেও যুগে যুগে নানান পরিবর্তন ঘটেছে, সৃষ্টি হয়েছে অসংখ্য ধরনের আন্দোলন ও মতবাদ। এইসব রূপ ও মতবাদ কাল ও রাজনীতি নিরপেক্ষ নয়, বরং এদের প্রতিটি শিল্প ভাষা ও মতবাদের উদ্ভব হয়েছে নির্দিষ্ট কাল ও রাজনৈতিক দর্শনের আধারে কিংবা প্রভাবে। আর এই কারণেই শিল্প সাহিত্যে প্রতিফলিত হয় সমাজ। আর সেই জন্যই লেনিন শিল্প সাহিত্যকে সমাজের দর্পণ বলে অভিহিত করেছেন। অবশ্য একটা কথা এখানে প্রচ্ছন্ন আছে, তা হলো স্রষ্টাদের সৎ ও উদার হতে হবে, নইলে তা প্রকৃত অর্থে সমাজের দর্পণ হয়ে উঠতে পারে না। এই সমস্ত কারণে শিল্পকলার প্রমাণ ধারার মধ্যে যে বৈপরীত্য অস্তিত্ব ও অবস্থান যুগে যুগেই বিদ্যমান। আর একটা আশ্চর্যের বিষয় হলো এই যে শিল্পী যে আনুকূল্যেই শিল্প সৃষ্টি করুন না কেন, তার সৃষ্টির মধ্যে বিরুদ্ধ ধারার কিছু উপাদানও স্থান পেয়ে যায়। সেই উপাদান যা আখ্যানগুলি সমকালীন সময়ের ভিন্ন ধারা প্রকাশ করে, প্রগতির চিন্তাকে শক্তি যোগায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শিল্পকলায় ব্যবহৃত রূপ ও চিহ্নের ভূমিকা সম্পর্কে পণ্ডিতরা অনেক কথা ব্যক্ত করেছেন। এই সমস্ত চিহ্নগুলিকে পর্যালোচনা করে শিল্প এবং সমাজ সম্পর্কে অনেক ধারণাই আমাদের সামনে প্রকাশিত হয়। আমি একজন বিশিষ্ট নন্দনতাত্ত্বিক অ্যানভার্ট জিসের একটি উদ্ধৃতি এখানে তুলে ধরতে পারি। জিস বলেছেন, আমি পড়ে শোনাচ্ছি, a sign is any material formation serving to designate any other phenomenon or object. Yet a sign is not simply a designation. A phenomenon designated or denoted by the sign embodied a certain meaning which constitutes its significance. For this reason, a sign should be viewed as an entity combining meaning and its substantial materials. বিষয় বা কন্টেন্ট নিয়েও জিস যা বলেছেন সেটাও একটু উদ্ধৃত করা যেতে পারে। তিনি বলেছেন,
Content of the art cannot be understood as the reality reflected in it, and secondly, as content of the artistic reflection of reality in the work of art. Both this aspect and closely linked with each other, but they should not on account of confused. স্বভাবতই শিল্পকলার ক্ষেত্রে বিষয় ও আঙ্গিক ভীষণ গুরুত্বপূর্ণ, যার জনপ্রিয় ইংরেজি শব্দ আমরা ব্যবহার করি শিল্পকলার সঙ্গে যারা যুক্ত মানুষ বা যারা দেখেন তারা ফর্ম এবং কন্টেন্ট, তা সবসময় গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রগতিশীল সমাজ সচেতন শিল্পকলার ক্ষেত্রে তো বটেই। যুগ যুগ ধরে অসংখ্য মানুষের অংশগ্রহণে অবদানে শিল্পকলা সৃষ্টি হয়েছে তা এবং তা সমৃদ্ধ হয়েছে। তা সবসময় স্রষ্টার স্বাধীন ইচ্ছাধীন নয়, বরং সংগঠিত চর্চার মধ্যেই অনেক সময় স্রষ্টার ইচ্ছা নিরপেক্ষ ভাবেই তা নানান রূপ ও প্রবণতা মিলিত হয়ে নতুন নতুন ধারার জন্ম হয়েছে। এইসব রীতি ও শৈলীর নির্দিষ্ট কোনো একটা রূপ বা আন্দোলনের ধারা হিসেবে চিহ্নিত হয়েছে, যা সমকালীন সময়ে ইতিহাসের কালো পঞ্জি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইতিহাস যাই থাকুক, কিউবিজম নামে কোন একটি শৈলীর সৃষ্টি করবেন ভেবে নিশ্চয়ই পিকাসো বা ব্রাক কাজ শুরু করেননি, বরং তথ্য অন্য কথার সাক্ষ্য বহন করে। ব্রাক, পিকাসো 19 শতকের গোড়ায় নিজেদের মতন করে শিল্প চর্চা শুরু করছিলেন, তবে একটা বিশেষ সময় শৈলীর ছাঁদ বা রূপ পাচ্ছিল তাদের কর্মগুলিতে। এমনও নয় যে তারা নিজেরা সেই শৈলীবদ্ধ রূপকে কিউবিজম নামে চিহ্নিত করেছিল, কারণ আমরা জানি যে কিউবিজম নামটা একজন সাংবাদিকের দেওয়া। দর্শক, শিল্পানুরাগী, শিল্পী, সমজদার, শিল্পবেত্তা, সমালোচক কে সেই নামকরণ করেছেন সেটা বড় কথা নয়, কিন্তু শেষ পর্যন্ত কিউবিজম নামের একটা শিল্প শৈলীর প্রবর্তন ঘটলো। তাদের সতীর্থ সমকালীন অনেক শিল্পী সেই শৈলীতে নিজেদের নিয়োজিত করলেন, সেই রীতিতে রীতিকে বিকশিত করলেন, পল্লবিত করলেন। শিল্পের রূপান্তরের এটাই অন্যতম সত্য। আমরা কয়েকটা ছবি একটু দেখে নিই, তাহলে আমাদের এই যে কথাগুলো আমাদের কাছে খুব একঘেয়ে লাগবে না। আমরা মিকেলাঞ্জেলোর ছবি দেখতে পাচ্ছি, ক্রিয়েশন অফ আদম। এটা মূলত বাইবেলকে ভিত্তি করে উনি ছিলেন, কিন্তু তার মধ্যে শিল্পের স্বকীয়তা কিন্তু যথেষ্ট পরিমাণে বিদ্যমান। আমরা দেখতে পাচ্ছি পল গগার ছবি, ছবিটির নাম আর ইউ জেলাস। আপনারা জানেন যে পল গগা সেই সময়কার একজন বিশিষ্ট শিল্পী, এবং তিনি একটা সময় তার অঞ্চল ছেড়ে তিনি তাহিতি দ্বীপে অবস্থান করছিলেন। সেখানে তিনি আদিবাসীদের নিয়ে প্রচুর ছবি এঁকেছেন, মানে কালোজয়ী ছবি সমস্ত, এটি তারই একটি অঙ্গ। আমরা দেখতে পাচ্ছি আরেকজন বিখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং এই ছবিটির নাম সোয়ার ইন সেটিং সান, একজন মাঠে বীজ বপন করছেন তার ছবি। আমরা দেখতে পাচ্ছি পিকাসোর একটি ছবি, এটি লে দেমাজল দাভিনিয়া ছবিটি, এটিকে বলা হয় কিউবিজমের উৎস। পিকাসোর আরেকটি ছবি বুলফাইট, পিকাসোর যে নিজস্ব প্রকাশ রীতি এটি তারই অনুসারে। তো আমরা যে কথা বলছিলাম, শিল্পী তো শুধু ব্যক্তি শিল্পীর মানুষ, তার জগৎ বিচ্ছিন্ন একান্ত ব্যক্তিগত অনুভূতি উপলব্ধি দেওয়া তো ব্যাপার নয়, বরং তার উপর থেকে চারপাশের সমাজ জগতে নিরন্তর ঘটমান নানা পরিস্থিতির অভিঘাত প্রতিক্রিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব। কিন্তু এভাবে যদি না দেখিয়ে শিল্পীকে আমরা বিচ্ছিন্নভাবে দেখি, তাহলে আমরা একটু বোধহয় অন্যরকম ব্যাপার ঘটে যাবে। কারণ শিল্প সৃজনের পেছনে সমাজ নিরপেক্ষভাবে শুধু শিল্পীর একান্ত ব্যক্তিগত চেতনা, অনুভূতি, উপলব্ধিকেই একমাত্র ভূমিকা হিসেবে তুলে ধরার প্রবণতাই কম বেশি যে আজকাল প্রাধান্য পেয়েছে, সেটাই আমরা প্রতিষ্ঠা দিয়ে ফেলব। যদিও এটা মনে রাখতে হবে যে শিল্পের যুগ বৈশিষ্ট্য ধরা পড়ে কিভাবে, এটা আমাদের বিচারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তাই শিল্প জিজ্ঞাসার পথ ধরলে অনেক কথা অনিবার্যভাবে এসে পড়বেই, আর এই চর্চার পদ্ধতির নানান তথ্য উপলব্ধিতে পৌঁছানো যাবে। শ্রেণীবিভক্ত সমাজে শিল্পের প্রকাশ কতখানি স্বাধীন ও মৌলিক, সে প্রশ্নও কিন্তু গভীরভাবে আলোচিত হওয়া দরকার। এমনকি সৌন্দর্য বোধের নিছক সংজ্ঞাও যেন সে ব্যাখ্যার সাথে খাপ খায় না, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই। সেও যেন কার্যত অর্থহীন হয়ে পড়ে, কারণ সৌন্দর্যের ধারণা তো যুগে যুগে পাল্টায়। আল্ডাস হাক্সলি এক জায়গায় বলেছেন, গড ইজ অনলি বিউটি পুট ইনটু প্র্যাকটিস। আমরা যদি এই কথাও ধরি, এই যে ঈশ্বরের সঙ্গে কর্মের সম্পর্ক সাধনের যে বক্তব্য, সুন্দরের সন্ধান, এ তো আমাদের দেশে একেবারে জনমানুষে গেঁথে দেওয়া হয়েছে। আপনারা ভাবুন যে সংস্কৃত ভাষা সাহিত্য পড়া থাক বা না থাক, ধর্ম সাহিত্য সম্পর্কে জ্ঞান
যাই থাকুক না কেন, আমরা আমাদের চারপাশের অভিজ্ঞতায় দেখি যে দেয়ালে দেয়ালে লেখা হয় সত্য শিব সুন্দর এই বাক্যটি, বলায় বাধা নেই। যেগুলো যারা লিখছেন তারা যে মানে অত্যন্ত এই সমস্ত ইতিহাস ভূগোল তারা জেনে লিখছেন তা কিন্তু নয়, কিন্তু তাদের মনের মধ্যে এটা গেঁথে গেছে। আদিকালের নন্দনতাত্ত্বিকগণ সুন্দরের সঙ্গে আধ্যাত্মিকতাকে প্রায়ই জড়িয়ে দিয়েছেন। এই আধ্যাত্মিকতা ঐশ্বরিক নয়, বলা যায় প্রাকৃতিক। তারা সুন্দরের সঙ্গে এমন কিছু গুণের যোগ ঘটাতেন যেগুলোকে বলা যায় নৈর্বস্তু। তাদের মতানুযায়ী এইসব গুণের চরম প্রকাশ একমাত্র ঈশ্বরের মধ্যেই সম্ভব, কিন্তু সামাজিক প্রগতির চাপে এইসব ধারণাও অনেকাংশে বিবর্তিত হয়ে গেছে। যুগে যুগে শিল্প চর্চা হয়েছে, তার তিন ধরনের মানুষ তার সঙ্গে যুক্ত হয়েছেন: শিল্পী, অনুরাগী, দর্শক এবং পৃষ্ঠপোষক। শিল্পচর্চা আদি যুগ থেকে সুদীর্ঘকাল পর্যন্ত শিল্পীগুলোর মধ্যে আমরা বলতে পারি নারী শিল্পীর নাম কটা পাওয়া যায়? তাহলে কি ধরে নিতে হবে যে সে যুগে নারীরা শিল্পচর্চা পছন্দ করতেন না? দৃশ্যমানতার উপলব্ধিজাত রূপ আমরা দেখেছি ক্লদ মনে এঁকেছেন জলের উপরে সূর্যোদয়ের ছবি, এবং তার নাম দিয়েছেন ইমপ্রেশন সানরাইজ। এই যে সৌন্দর্যের রূপান্তরের কথা বলছিলাম, এবং তার সতীর্থ যারা আমরা এখানে দেখতে পাচ্ছি, পল সিগনেকের একটা ছবি, এটাও সেই ইমপ্রেশনিজমেরই একটি ছবি। তাহলে এই সময়ে শিল্পচর্চার রূপ সম্পর্কে একটা ভিন্ন ধারণা মানুষের, শিল্পীদের চর্চার মধ্যে প্রবেশ করেছে এবং তা প্রতিভাত হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে শিল্পচর্চা এক জায়গায় থেমে থাকেনি, সৌন্দর্যের রূপ পাল্টে যাচ্ছে। জোনেস গ্রুটেস্কের এই ছবিটি যদি আমরা দেখি, এই সময় পৃথিবীতে যে ছবি আঁকা ছিল, একটা ভিন্ন ধারার ছবি আবির্ভাব ঘটেছিল, তাকে বলা তো আগলি পেন্টিং। এর গুণগত রূপ, এর উপজীব্যতা নিয়ে নানান সমালোচক, শিল্পবেত্তাদের নানান মত থাকতে পারে, দর্শকের নানান উপলব্ধি থাকতে পারে, পছন্দ থাকতে পারে, কিন্তু এটা শিল্প চর্চার মধ্যে জায়গা করে নিয়েছে। ফলে আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আমরা যদি আবার চলে আসি, যে ইমপ্রেশনিজমের যারা শিল্পী ছিলেন তাদের প্রকাশভঙ্গি আর একটা নতুন দিক আমাদের সামনে উন্মোচিত করল। মানুষের ব্যক্তিগত দুঃখ, অনুভূতি, আনন্দ, যন্ত্রণা, প্রেম থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার, সংগঠিত সংগ্রাম, প্রতিরোধ, ধীরে ধীরে অনেক কিছুই শিল্পকলার উপজীব্য হয়ে উঠল। বলা যেতে পারে এর মধ্যে দিয়ে শিল্পকলায় রাজনৈতিক, সাংস্কৃতিক গুণ, আচার অনুষ্ঠান অনেক পরিমাণে প্রবেশ করলো, প্রতিভাত হলো। অবশ্য আরেকটা কথা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে যে লোকশিল্পকলার পরিসরে এর কিন্তু কিছুটা ব্যতিক্রম ছিল। আমরা ইউরোপের রেনেসাঁসের কালে এক ধরনের মুক্ত চিন্তার উদ্ভব ঘটতে দেখি, তখন ধর্মের বাইরে এসে সাধারণ অক্ষত মানুষের প্রতিকৃতি আঁকা শুরু হয়ে যায়, যাকে বলা যেতে পারে সেকুলার। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসাকে এই ভাগে ফেলাই যেতে পারে। গোটা রেনেসাঁসের কালযুগে জুড়ে আলোকপ্রাপ্তির যে কথা, চেতনার উত্তরণের উদ্ভাসের কথা, মানবতার কথা যে রূপ পেয়েছে ছবিতে, ভাস্কর্যে, এই সময় রেনেসাঁর ঠিক পরপরই ইউরোপের যে নতুন শিল্পকলা উদ্ভব ঘটলো, যাকে আমরা বলতে পারি যে প্রকৃত অর্থে আধুনিক শিল্পকলা, এবং এই ইমপ্রেশনিজম হচ্ছে তারই একটি অভিঘাত। আর বিস্তারিত আলোচনায় যাওয়ার সুযোগ নেই, কিন্তু বলা যাবে যে এই অভিঘাতের পূর্বশর্ত হিসেবে কতগুলো সামাজিক পরিবর্তন, কতগুলো শর্ত কাজ করেছে। যেমন বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি এই অভিঘাতের পেছনে কাজ করে। আমরা জানি যে সে সময় নিউটনের বর্ণচাকতি, আলোর তত্ত্ব, ক্যামেরা অবস্কিউরা ইত্যাদি আবিষ্কার হয়ে গেছে। একটি প্রতিকৃতি আঁকতে একজন শিল্পীকে দীর্ঘ সময় এবং গভীর একাগ্রতা ব্যয় করতে হয়, কিন্তু একটি চোখের পলকে একটি যন্ত্র সেই প্রতিকৃতি নিখুঁতভাবে উপস্থাপিত করে দিচ্ছে। এই পরিস্থিতিও শিল্পীদের খানিকটা অন্য পথে চালনা করার ইন্ধন জুগিয়েছিল। কেমন শুধু দৃশ্যরূপ নয়, দৃশ্যরূপের কথা ভাবলেই হবে না, শিল্পীরা তখন চিন্তা করার চেষ্টা করলেন যে আমাদের কাজ এমন হবে যা যন্ত্রের উপরে চলে যেতে পারে, যন্ত্র যা করতে পারে সেই যান্ত্রিকতা নয়, আমরা তার মধ্যে অন্য কোনো সৃজনশীলতার প্রয়োগ ঘটাতে সক্ষম হতে পারি, এরকম কিছু ভাবা। এইসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়েই আমাদের খুঁজতে হবে। একইভাবে বলা যাবে যে শিল্পকলার যে উপজীব্যতা,
যেমন পাশ্চাত্য শিল্পকলায় নারী ও পুরুষের অবয়বের উপস্থাপনার মধ্যেও আমরা কিছু জিনিস খুঁজে পেতে পারি। নানান ধরনের বৈষম্য তার মধ্যে আমরা লক্ষ্য করি। বিবর্তনের পথে শিল্পকলার ক্ষেত্রেও নানান স্তর বিন্যাস আরোপিত হয়ে যায় ওইভাবেই, যার পিছনেও একই কারণ, সেই সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা। লোকশিল্পকলা, ধ্রুপদী শিল্পকলা, আরো অনেক কিছুই আমরা এর মধ্যে ফেলতে পারি। আর এসবের মধ্যে আছে অদ্ভুত বিভাজন, বিষয়ের বিভাজন আছে, আঙ্গিকের বিভাজন আছে, উপাদানের বিভাজন আছে, এমনকি আভিজাত্যমূলক স্তর বিন্যাস জনিত বিভাজন আছে। সম্ভবত এই সূত্র ধরেই শিল্পে অনুপ্রবেশ ঘটে এক ধরনের চিন্তাগত অধীনতা। শিল্পকলা অজান্তেই বলা যেতে পারে এমন এক ধরনের পরিচিত সত্তাকে ধারণ করে যা কার্যত উদ্দেশ্যমূলক। পৃষ্ঠপোষকতার কারণেই সাবেককালের পৃথিবীতে প্রায় সর্বত্রই ধ্রুপদী শিল্পকলার একটা বড় অংশ জুড়ে দেবদেবী বা ধর্মীয় বিষয় সহ নানান ধরনের এবং মাত্রা সংযোজিত হয়। আরো একটু যদি এগিয়ে দেখা যায় তাহলে বলা যাবে যে শিল্পকলা যেন তাত্ত্বিকভাবে পূর্ণতা পায়। একজন ব্যক্তিশিল্পী নিজের স্বাধীন ভাবনা সম্বলিত শিল্পকলার উপস্থাপনা যে সর্বত্র এবং সবসময় বিনা বাধায় মসৃণভাবে করতে পেরেছেন, এমনটা বলা যদিও যাবে না। রাজনৈতিক, সামাজিক বিরোধিতা এবং অনুশাসনে বাধা ছিল, তারা বাধাপ্রাপ্ত হয়েছেন তারা বিভিন্ন সময় নানানভাবে। আমরা একটু দেখে নিই যে এই যে নারী পুরুষের উপস্থাপনা, এখানেও যে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। আংরের একটা ছবি, গ্রাম ওদালিয়ে আমরা দেখতে পাচ্ছি দমিয়ের ছবি। দেখুন, দমিয়ে কিন্তু সমাজ সচেতনতার একটা অদ্ভুত নমুনা বা দৃষ্টান্ত রেখেছেন। তিনি যে সমাজের বৈষম্য তাকে তুলে ধরেছেন। যেটা হচ্ছে সেই সময়কার একটি কামরার ছবি, বাহনের থার্ড ক্লাস ক্যারেজ নাম দিয়ে। তাতে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ গাদাগাদি করে যাচ্ছেন, অর্থাৎ বৈষম্য। অথচ ফার্স্ট ক্লাস ক্যারেজ তিনি যা এঁকেছিলেন সেখানে কিন্তু এই ভিড় নেই। আমরা দেখতে পাবো যে শিল্পীদের ছবির মধ্যে দিয়ে যে দলিল ঘটেছে, জীবন্ত দলিল। আমরা গোইয়ার এই ছবি দেখতে পাচ্ছি, 3rd of May। এও এক রাষ্ট্রীয় নিপীড়নের একটা চূড়ান্ত দলিল হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে গেছে। ফলে আমরা এই সমস্ত দিক থেকে যদি দেখি, আমরা দেখতে পারি যে পিকাসোর গের্নিকা, যে ফ্রাঙ্কোর অত্যাচারের বিরুদ্ধে, এ তো একদম লিখিত ইতিহাস, মানে ছবির মধ্যে দিয়ে একটা বিরাট ইতিহাসকে পিকাসো তুলে ধরেছেন। সেই সঙ্গে মানবতার যে বাণী তিনি ছড়িয়ে দিয়েছেন। এটা লিখতে কত পাতা খরচ করতে তো আমি জানি না, কিন্তু এটাও একটা সেই যে স্বাধীন চিন্তা ভাবনার প্রতিফলনের যে কথা একটু আগে বলছিলাম তারই রূপ। কারণ আমরা জানি যে পিকাসো এই ছবি যখন এঁকেছিলেন তখন ফ্রাঙ্কোর লোকেরা এসে পিকাসোকে জিজ্ঞেস করেছিলেন যে ছবি কে করেছে। পিকাসো নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন, এ ছবি তোমরা করেছো। এই কথার উত্তরের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি যে ছবির বৈশিষ্ট্যটা কি, এবং স্বাধীনতা, শিল্পীর স্বাধীনতা যদি ঠিকভাবে প্রকাশমান হয় তাহলে তা কোথায় যেতে পারে। স্বাভাবিকভাবেই আমরা এরপরে যেখানে বলতে পারি আলোচনায়, সেটা হচ্ছে এই আবহে গণচেতনামুখী শিল্প সংস্কৃতির বিকাশ ঘটলো পৃথিবীর দেশে দেশে। কেমন, যার মধ্যে থেকে আরেকটা জিনিস ফুটে উঠলো যাকে আমরা দেখতে পাই সমাজ বাস্তবতাবাদ নামে বা সমাজতান্ত্রিক বাস্তবতা নামে। ইংরেজিতে বেশি পরিচিত সোশ্যাল রিয়েলিজম বা সোশ্যালিস্ট রিয়েলিজম নামে। সোভিয়েত দেশে বিপ্লবের পর এই রীতির শিল্পচর্চায় জোয়ার আসে। এর কাছাকাছি আরো কয়েকটি ধরনের শিল্প আন্দোলন সোভিয়েতে প্রবর্তিত হয়েছিল, যার অন্যতম ছিল কনস্ট্রাকটিভিজম। রেপিন একটু আগে ছিলেন, দেইনিকা, কোরজেভ, সিরোকভ, মালেভিচ, তাতলিন প্রমুখেরা সব ওই ধারার শিল্পী। রেপিনের যদিও তিনি একটু আগের, তবুও রেপিনের পাড় ঝাওলার যদি আমরা দেখে নিই তাহলে দেখব সে শ্রমিকদের শোষণের এক চূড়ান্ত সামাজিক নমুনা বা দলিল। বা আমরা যদি দেখি মেক্সিকান পেন্টারদের ছবি, তাহলে দেখবো দিয়েগো রিভেরার ছবি, আপরাইজিং। দিয়েগো রিভেরা মিরাল করেছিলেন প্রচুর, এবং সেসব মাধ্যম নিয়ে আলোচনার এখানে সুযোগ নেই। বা আমরা দেখবো অরস্কোর ছবি, অ্যালিগরি অফ রেভলিউশন। এই সমস্ত ছবিগুলো সামাজিক ঘাত প্রতিঘাত বা রাজনৈতিক যে সমস্ত ঘটনাক্রম তার একটা দলিল হয়ে আমাদের সামনে রয়ে গেছে। আমরা আলোচনাটা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, যে গেলি কোরজেভের ছবি, একটা জানি যে আমরা কথা বলা আছে, যখন গণতন্ত্রের পতাকা ভুলুণ্ঠিত হয় তখন একজন শ্রমিককেই সেটা তুলে ধরতে হবে, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে।
এও যেন ঠিক সেরকম, যে লাল পতাকাকে একজন শ্রমিক ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করেছেন, পাশে তার একজন সাথী আহত বা নিহত অবস্থায় পড়ে আছে। এই ছবিগুলোর মধ্যে কতগুলো দলিলকেই আমরা দেখতে পাই, এবং এই যে সমাজ বাস্তবতার যে কথা একটু আগে বললাম, সে কথাই ফুটে উঠেছে এর মধ্যে। এটা ঘটনা যে রাজনৈতিক কারণে বঞ্চিত অবহেলিত মানুষের হয়ে সাধারণ মানুষকে উপজীব্য করে নির্মিত শিল্প এবং শিল্পীরা যে এইসব শিল্পকলার চর্চা করেন, তারা খুব একটা সারা বিশ্ব জুড়ে প্রচারের আলো পাননি, এখনো যে খুব একটা পান তা নয়। এর পেছনের কারণ অবশ্যই সামাজিক ব্যবস্থা বা সারা পৃথিবীতে বিদ্যমান যে বিধি ব্যবস্থা চালু, তার একটা ভূমিকা আছে। এমনকি আমরা এও দেখতে পাই যে এই ধরনের শিল্পকলাকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা প্রচার সক্রিয় থাকে, বিশেষ করে আমাদের এই শ্রেণীবিভক্ত সমাজে। এইসব শিল্পকলাকে বাধ্য করে রাখার নিরন্তর চেষ্টা চলে। অন্যদিকে আড়াল থেকে পরোক্ষভাবে রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক মতের বিপক্ষে শিল্প সৃষ্টি করা সম্ভব। এইসব কারণে একটা প্রশ্ন করা যায়, তাহলে যিশুকে নিয়ে যদি ছবি হতে পারে, আমি এটা বলছি এই কারণে যে যিশুর ছবি, তার মধ্যে অনেক গুণমান, অনেক মূল্যবোধ, অনেক উন্নত দর্শনের কথা নিশ্চিতভাবেই আছে। কিন্তু এটাও তো ঠিক যে যিশুকে নিয়ে যদি ছবি করা যায়, তাহলে যদি নেপোলিয়নকে নিয়ে ছবি করা যায়, ছবি হয়, তাহলে লেনিনকে নিয়ে যদি ছবি হয়, তা নিয়ে এত আপত্তি, এত সমালোচনার ঝড় কেন বইবে? সেটাও তো ছবি হতে পারে। এটা একটু উদার নৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই এটা দেখতে হবে। ফলে লেনিনকে নিয়ে ছবি করলে তা একটি দলের বলে দেখে দেওয়া, এই কথাটা একটু সংগঠিত দোষে দুষ্ট হয়ে যায়। ফলে আমাদের সেটা ভাবা দরকার। যাই হোক, এখন শ্রেণীবিভক্ত সমাজে এর উত্তর পাওয়া যাবে না, এটা আমরা বুঝি। আমাদের যদি ভারতবর্ষে আমরা আসি, ভারতবর্ষেও আমরা দেখব যে আমাদের দেশের চিত্রকলা ভাস্কর্যের বহু প্রাচীন ইতিহাস রয়েছে। আধুনিক চর্চা আমাদের দেশে কার্যত একটু দেরিতেই শুরু হয়েছে, যেটা পাশ্চাত্যে অনেক আগে থেকেই শুরু হতে পেরেছিল। তেমন আমরা দেখতে পাবো যে ইউরোপে যখন ইমপ্রেশনিজম আন্দোলন শুরু হচ্ছে 1872 সালে, তখন যখন ক্লদ মানে ইমপ্রেশন সানরাইজ আঁকছেন, ঠিক তার 6 বছর আগে কলকাতায় সবেমাত্র একটি আর্ট স্কুল স্থাপিত হয়েছে, কেবলমাত্র কারিগরি তালিম দেওয়ার লক্ষ্যে। বোঝার জন্য এটুকুই যথেষ্ট, কারণ সেখানে ছবি আঁকা চর্চার কথা বলা হয়নি, যাতে মানুষ কিছুটা কারিগরি ভাবে সক্ষম হতে পারে, সেই জন্য ড্রাফটসম্যান ইত্যাদি শেখাবার জন্য একটা আর্ট স্কুল স্থাপন হচ্ছে। যখন আমরা দেখলাম যে ইউরোপে ইমপ্রেশনিজমের মতন একটা আধুনিক চিত্র কলার আন্দোলন শুরু হয়ে গেছে 1872 সালে। এবং কিছু ব্যতিক্রম যদিও আমাদের এখানে আছে। কলকাতার আদি পর্বে আমরা দেখতে পাই যে ড্যানিয়েল ভাইরা যখন ব্রিটিশ ঘরানার স্বচ্ছ জল রঙে নিসর্গ আঁকছেন, তখন এখানকার পটুয়ারা দেশি মেটে রঙের শীতকালীর ছবি আঁকছেন। তারই পাশাপাশি ব্রিটিশ শিল্পীদের ব্যবহৃত সেই স্বচ্ছ জল রঙের কৌশল শিখে নিয়ে নিজেদের মতন করে ব্যঙ্গধর্মী বাবুবিলাস শিখেছেন। এটাও কিন্তু আমরা ছোট করে দেখতে পারি, এটাও তো একটা বড় ধরনের অগ্রগতি বলবো আমরা। অথচ আমাদের দেশে আমরা এও জানি যে অজন্তার মতন প্রাচীন শিল্পকলার যে ইতিহাস ছিল, তার বিষয় ধর্মীয় হতে পারে, কিন্তু তার যে করণ কৌশল, কারিগরি মূল্য, সেটা কিন্তু যথেষ্টই গৌরবজনক। এই পরিস্থিতির মধ্যেই আমাদের দেশে কিন্তু শিল্পকলা ধীরে ধীরে প্রসার ঘটেছে। সেই প্রসারণের প্রধান শক্তি যদিও ছিল বেসরকারি বা গণ উদ্যোগের মধ্যে, তবে সেই ইতিহাস তুলনায় খুব বেশি দিনের নয়। আবার একথাও ঠিক যে ভারতীয় শিল্পকলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন রবীন্দ্রনাথ স্বয়ং। আমরা সেই আলোচনায় যাব, তার আগে একটু দেখে নিই আরো কিছু ছবি। যেমন গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবি আমরা দেখতে পাচ্ছি জাঁতাসুর। এটি একটি কার্টুন, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে জাঁতার মধ্যে দিয়ে কিভাবে মানুষজনকে নিষ্পেষণ করা হচ্ছে। এটি অত্যন্ত ব্যঙ্গাত্মক, কিন্তু এর মধ্যে একটি সমাজের করুণ একটা এবং খুব একটা কঠোর সত্যকে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন। যে এই জাঁতাসুরে যে বসে আছেন, তার মধ্যে সেই সময়কার সামাজিক যে আমাদের প্রতিবন্ধকতা, তারই একটি রূপ দেখা যাচ্ছে। একজন পুরোহিত দর্শন, একজন লোক এবং একটি কঙ্কাল।
আমরা নন্দলাল বসুর আঁকা হরিপুরা কংগ্রেসের অলঙ্করণ আমরা জানি। এই ছবি অসংখ্য নন্দলাল সেখানে এঁকেছিলেন, কিন্তু একটা জিনিস দেখলেই বোঝা যাবে যে ছবির বিষয় কি, কৃষক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে কৃষক কি স্বাধীন ভারতের প্রেক্ষাপটে খুব বেশি এগিয়েছে যা শিল্পীর তুলিতে ফুটে উঠেছে। কৃষকরা এখনো আন্দোলনে ব্যস্ত। ফলে শিল্পকলার সঙ্গে বাস্তবতার যে মিল, যে যে শিল্পকলার মধ্যে যা তার যে প্রতিফলন, সেটা কিন্তু এখনো আমাদের ভাবায়। আমরা রবীন্দ্রনাথের কথা বলছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, একটি অসংখ্য ছবি রবীন্দ্রনাথের আছে, এখানে দেখানো হচ্ছে জাস্ট প্রতীকী হিসেবে। তো এবং আমরা এও জানি যে 1931-এ কবির আঁকা ছবির প্রদর্শনী হয় প্যারিসে, কারণ আমরা জানি যে প্যারিস পাশ্চাত্য শিল্পকলা চর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দেশ। হ্যাঁ, কিন্তু সেসব আরেকটা আলাদা অন্য প্রসঙ্গ, আলোচনার বিষয় এখানে নয়। আমাদের দেশে শিল্প প্রসাদ, চিত্তপ্রসাদ তার লিনোকাটের মধ্যে দিয়ে যেভাবে শ্রমিককে মহিমান্বিত করেছিলেন, তার শ্রমের চিত্রণ করেছিলেন, শ্রমকে একটা শৈল্পিক মাত্রা দিয়েছিলেন, সেটা কিন্তু আমাদের ভাবায়। অর্থাৎ আমরা যে আলোচনায় ছিলাম যে শিল্পকলাকে সমাজের অঙ্গীভূত করা এবং তার মধ্যে দিয়ে সৌন্দর্যের প্রকাশ ঘটানো, সেগুলো আমরা এই ক্ষেত্রে দেখতে পাই। এইভাবেই আমরা চলে যাই আরেকটা উপলব্ধিতে, সেটা হচ্ছে যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমাদের দেশে অনেক শিল্প গোষ্ঠী তৈরি হয়েছে প্রধানত অচলায়তনকে ভাঙার লক্ষ্যে, নতুন শিল্পকোণ, নতুন দৃষ্টিকোণে শিল্পকলাকে চর্চার উদ্দেশ্যে। আমরা এরকম কয়েকটি শিল্প গোষ্ঠীর নামও জানি, যেমন বম্বে গ্রুপ, বম্বে প্রোগ্রেসিভ আর্ট গ্রুপ, ক্যালকাটা গ্রুপ ইত্যাদি। সারা পৃথিবীর সাথে দেশের চিত্রকলাও এগিয়েছে, এটা ঠিক। সে অগ্রগতির পরিমাপ যাই হোক না কেন, আমাদের প্রশ্ন করাই যায় যে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের দেশের শিল্প চর্চা এবং শিল্পীরা। এক টুকরো টুকরো উত্তর হয়তো ছড়িয়ে আছে এখানে ওখানে, কিন্তু এদেশের শিল্প চর্চার পরিসরে শিল্পের আদর্শের ক্ষেত্রে সত্যি কি মুক্ত চিন্তার হাওয়া খেলে বেড়ায়, নাকি মননের গভীরে প্রচ্ছন্ন সেই প্রাতিষ্ঠানিক রাজনৈতিক রক্ষণশীল আদর্শের অদৃশ্য প্রভাব, যে ধারণাকে অনেক স্রষ্টাই যেন নিজের বলে মনে করেন। এখানে একটা বিশেষ পড়ার বিষয় যেটা বললাম, সেটা যে অনেক শিল্পী নিজেকে স্বাধীন বলে মনে করে ছবি আঁকেন। আমি শিল্পীদের চর্চার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যাবে কোথায় যেন সেই সৃজনের সঙ্গে যেন প্রাতিষ্ঠানিক একটা চাপিয়ে দেওয়া একটা নির্দেশ, একটা অনুশাসন মিলেমিশে আছে। কিন্তু শিল্পীর তো দায়িত্ব অনেক বড়। শিল্পী চিরকাল সত্যের সন্ধান করেন, সেই সত্য যে সত্য জীবন থেকে উঠে আসে, আজকের দিনের উত্তর সত্য নয়। একটা কথা এখানে বলতেই হয় যে উত্তরাধুনিক শিল্পের নামে এক ধরনের অদ্ভুত জগাখিচুড়ি ধরনের শিল্পের মাঝে মাঝে প্রকাশ ঘটে, দেখতে পাওয়া যায়, কিংবা মূল্যবোধ বর্জিত শিল্প চর্চার প্রাবল্য কখনো কখনো আমাদের চারপাশে আমরা লক্ষ্য করি। তাহলে কি বলতে হবে যে মূল্যবোধ বর্জিত সেই সমস্ত শিল্পকলা খুব মহান? আমরা এখানে একজন বিশিষ্ট শিল্প বিশারদ ভ্যাসিলি নবিকভের কথা উল্লেখ করব, একটুখানি আমরা পড়ে শোনাচ্ছি। নবিকভ বলেছেন, a true artist always wants to create works answering the most urgent questions engaging the contemporary mind. To him, the supreme aim of creative work is truth, which he interprets as men's faith in the trump of justice. এই কথাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। He discovers and asserts the truth through a certain type of human behavior and a concrete face, and a concrete fact in his work is always subordinate to a larger idea. এই কথার মধ্যে দিয়ে নবিকভ যা বলেছেন, শিল্পীর সৃজনশীল শিল্পকলা আর পণ্য নির্মাণ যে এক হতে পারে না, তা আমরা উপলব্ধি করতে পারি। পণ্য নির্মাণের প্রথম ও শেষ লক্ষ্য আমরা জানি অর্থোপার্জন এবং মুনাফা, কিন্তু এখন আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই জীবন জীবিকার প্রশ্নে হোক বা অন্য কোনো উপায়ই হোক বা অন্য কোনো কারণেই হোক, সৃজনশীল শিল্পচর্চা কখনো কখনো পণ্যের সমতুল হয়ে যায় যখন তা বাজারে বিকোতে শুরু করে। ভালো লাগা, সৌন্দর্যবোধ থেকে একটা স্মারক বা শিল্পকর্ম সংগ্রহ করা, সেটা একটা দিক আছে,
কিন্তু এর আরো একটা দিক আছে, যখন তা নিয়ে বাণিজ্যের জগতে আলোড়ন ওঠে। ফলে মুনাফার সঙ্গে, পণ্যের সঙ্গে শিল্প চর্চা বা শিল্প সৃজন সৃষ্টিকে কখনোই এক করে ফেলা যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি গ্যালারির যুগে এগুলো সম্ভব, এগুলো হচ্ছে। কারণ আমরা জানি যে পণ্য বিপণনমুখী, বিপণনের পরিসর হলো বাজার, আর বাজারি দ্রব্যের সঙ্গে কারুশিল্পের যোগ থাকতে পারে, কিন্তু চারুশিল্পের যোগ থাকবে না। আমি বলছি ক্র্যাফট বাজারে বিক্রি করতে পারি আমরা, কিন্তু যে ফাইন আর্টস, যাকে আমরা ললিত কলা বলি, তার কোনো যোগ না থাকাটাই সম্ভব। বহু প্রদর্শনীর প্রচ্ছন্ন লক্ষ্য যদি এই বিজ্ঞাপন হয়, বিপণন হয়, তাহলে হবে সেটা ভাবের ঘরে চুরি, এটা আমরা বলতেই পারি। কিন্তু শিল্পীরা যেখানে দাঁড়িয়ে শিল্প চর্চা করেন তা অনেক মহত্তর পর্যায়ে, সেখানে এই ধরনের কোনো উপলব্ধির কথা আমাদের কল্পনাতেও আমরা আনতে পারি না। আমরা অনেক বড় একটা জীবনবোধ, সৌন্দর্যবোধ, জাগতিক উত্তরণের কথাই শিল্পকলার মধ্যে দিয়ে আমরা কল্পনা করি, ভাবি, সমৃদ্ধ হই। ফলে আমাদের লক্ষ্য থাকবে সেই শিল্পের অনুসন্ধান, অন্বেষণ, এবং সেই শিল্পের আমরা দেখব যা আমাদের সামগ্রিকভাবে পৃথিবীর সমাজকে, আমাদের জীবনকে, আমাদের মূল্যবোধকে এগিয়ে দিয়ে যায়। আজকে এই কথা বলেই আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।